আসসালামু আলাইকুম। টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে এক্সেলের হোম মেনুর কয়েকটা অপশনের বিশেষভাবে ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে পরবর্তী অপশন সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। আর যারা গত পর্বগুলো দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখতে পারেন, অথবা এই চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোন থেকে এক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে আপনারা আজকের দিন অথবা এক্সেল অ্যাপটি যতদিন ধরে ব্যবহার করছেন ততদিনের ব্যবহার করা কাজগুলো আপনারা এক্সেলের ইন্টারফেসেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেইটাই কাজ করতে চান সেটার উপর ট্যাপ দিলে আপনাদের অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি ব্ল্যাঙ্ক পেজ চান তাহলে সাইডের প্লাস বাটনের উপর ট্যাপ দিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা কাজ করা শিট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আগে থেকেই এই কাজগুলো করে রেখেছি যাতে আপনাদের সময়টা বেঁচে যায়, ঠিক আছে? তো আপনারা এখানে দুই রকমের লেখা দেখতে পাচ্ছেন। একটা লেখা পুরো সেলের বাম দিকে জায়গা ফাঁকা করে রেখেছে এবং অন্য একটি লেখা পুরো সেলের ডান দিকে জায়গা ফাঁকা করে রেখেছি। তো আমি এখান থেকে আপনাদেরকে যদি স্পষ্টভাবে বুঝিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন 25,000 লেখাটি যে রয়েছে সেই লেখার বাম দিকে কিন্তু জায়গা ফাঁকা রয়েছে এবং অন্যদিকে যে সিরিয়াল নাম্বার বা এখানে যেই টেক্সট দিয়ে লিখেছি সেই লেখাগুলো কিন্তু ডান দিকে ফাঁকা হয়ে রয়েছে। এই দুইটার দুই ধরনের নাম আছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারকে আপনারা অ্যাপ্লিকেবল নাম্বার হিসেবে চিনবেন এবং পরের যেই কাউন্টেবল নাম্বারগুলো বা সংখ্যা দিয়ে লেখা নাম্বারগুলো রয়েছে সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বাম দিকে, অর্থাৎ সেলের বাম দিকে কিন্তু ফাঁকা রয়েছে, সেটাকে বলেন নিউমেরিক্যাল নাম্বার। তো এখন আমরা এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমরা এই সম্পূর্ণ ভ্যালুটাকে সিলেক্ট করে নিচের থেকে অর্থাৎ হোম মেনু থেকে আমরা বর্ডারটা দিয়ে দিচ্ছি। তো গত পর্বে তো আমরা শিখেই নিলাম কিভাবে বর্ডার দেওয়া হবে, তাই আমি এখানে বিস্তারিতভাবে বলছি না, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দুইটা বর্ডার দিতে পারেন, একটা অল বর্ডার এবং আরেকটা হচ্ছে বর্ডার থিক, ঠিক আছে? তো এটা দেওয়ার পর এখন নিচের দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো গত পর্বে আপনাদেরকেও তো উপরের অপশনগুলো অর্থাৎ ফন্ট থেকে শুরু করে ফন্ট কালার পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। যারা দেখেননি তারা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে উপরে যেই আমরা সেলটা করেছি সেই সেলের একটা অপশন আছে নেম অফ এমপ্লয়। আমি যখন নেম অফ এমপ্লয়ের সেলটা ধরছি তখন কিন্তু নিচের ফর্মুলা বারে নেম অফ এমপ্লয়ের লেখাটা পুরোটাই দেখাচ্ছে, এবং যখন আমি এই সেলটাকে ধরছি তখন কিন্তু এই সেলের নেম অফ ইএম লেখাটা আসছে এবং এর সম্পূর্ণ লেখাটা কিন্তু আসেনি। এখন এই সম্পূর্ণ লেখাটা দেখাতে হলে কি করতে হবে? দেখাতে হলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে এটা কোন কলামে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডি কলামে আছে, আর কলামটা কোনটাকে বলে সেটা আমরা আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, তো সেটা অবশ্যই বুঝতেই পারছেন। তো এখন এই সম্পূর্ণ লেখাটাকে এক্সেলে শো করাতে হলে কি করতে হবে? তো শো করাতে হলে সর্বপ্রথম যেই কলামে আছে সেই কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটা দাগ নামের একটু অপশন চলে আসছে। সেই ডাবল দাগের উপরে ট্যাপ দিয়ে ধরে আপনারা যদি ড্র্যাগ করে দেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কলামটাকে কিভাবে টেক্সটের সমান পরিমাণ স্পেসিং করা যায়। এটা করার জন্য প্রথমে কলাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরের যে ডাবল দাগটা ছিল সেইখানে ডাবল ট্যাপ দিলে কিন্তু এটা সম্পূর্ণভাবে স্পেসিং হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই এক্সেল শিটে একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের যেই সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা কিন্তু সম্পূর্ণভাবে কর্নারে রয়েছে। তো এটাকে কীভাবে আপনারা জাস্টিফাই বা অ্যাডজাস্ট করবেন? অ্যাডজাস্ট করার জন্য আপনাদের অবশ্যই অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার পর সময় অবশ্যই আপনাদের হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন মিডল, এবং এরপরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে অ্যালাইন টপ, এবং যেটা সিলেক্ট করা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন বটম। তো অ্যালাইন বটম সিলেক্ট করা আছে দেখে এই লেখাটা একদম সাইডের নিচের কর্নারে পড়ে রয়েছে, ঠিক আছে? তো এখন এটাকে কীভাবে অ্যাডজাস্ট করবেন? অ্যাডজাস্ট করার সময় আমি এখানে অ্যালাইন মিডলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন বলতে পারেন যে ভাই এখানে তো কোনো কাজ হলো না। এখন আপনারা যদি একটা রোটাকে টেনে বড় করে দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই কাজটার ফরম্যাটটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে যেই সিলটা সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করে মিডল দিয়েছিলাম, সেখানে কিন্তু সেই সংখ্যাটা একদম মিডল বরাবর আছে, এবং এরপরে যেই অপশনগুলো রয়েছে যেমন সংখ্যাগুলো এবং যেমন আইডি নাম্বারগুলো সেগুলো কিন্তু একদম প্রথম অপশনের অবস্থায় রয়ে গেছে। তো এটাই হলো অ্যালাইন মিডলের কাজ। তো এরপর দেখা যাক অ্যালাইন টপ এবং অ্যালাইন বটমটা কীভাবে কাজ করে। এর জন্য প্রথমে যেই সেলে আপনারা অ্যালাইন মিডল বা অ্যালাইন টপ অ্যালাইন বটম করবেন সেই সেলটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটা সেলকে বা একটা রোকে সম্পূর্ণভাবে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন আমি যেই সেলে অ্যালাইন মিডলের কাজ বা অ্যালাইন টপের কাজ করব সেই সেলটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে যেই অ্যারো বাটনটা আছে সেই অ্যারো বাটনের ট্যাপ দিয়ে আমি হোম মেনুটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখন দেখতে পাচ্ছেন এই সেলটাতে অ্যালাইন
বটমটা সিলেক্ট করা আছে, যেটা সিলেক্ট করা আছে সেটা একটু গাঢ়ভাবে কালো হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে এই সেলটাকে অ্যালাইন বটমটা না দিয়ে আমি অ্যালাইন টপটা সিলেক্ট করে দিলাম। টপটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেই সেলের লেখাটা কিন্তু একদম উপরের দিকে উঠে গেছে। এটা ছিল অ্যালাইন টপের কাজ। এক্সেল শিট ওপেন করলেই প্রত্যেকটা সেলের ভিতরেই অ্যালাইন বটমটা সিলেক্ট করা থাকে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অ্যালাইন মিডল বা অ্যালাইন টপটা সিলেক্ট করে দিয়ে আপনাদের মনের মতো করে, অর্থাৎ আপনাদের যেভাবে কাজ করা দরকার সেভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে দেখা যাচ্ছে অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন লেফট। এখন বলতে পারেন যে ভাই নিচের এইগুলা কি আবার অ্যালাইন অন্য ধরনের হবে? হ্যাঁ ভাই, অন্য ধরনের হবে, কারণ একটা সেলের ডান থেকে বাম বরাবর অ্যালাইন করে, ঠিক আছে। তো এর আগে যেটা ছিল সেটা ছিল একটা সেলের উপর থেকে নিচ বরাবর। যদি আপনারা উপর সেলের অ্যালাইন মিডল করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন উপরের যে সেলটা ছিল সেই সেল থেকে নিচের সেলের দূরত্বর মাঝ বরাবর কিন্তু সেটা রেখে দিয়েছে। এই অ্যালাইনগুলো যেটা করে সেটা হচ্ছে আপনার সেলের ডান থেকে বাম পর্যন্ত আপনাদের অ্যালাইন করবে। আপনারা যদি এখানে অ্যালাইন রাইট দিয়ে দেন তাহলে এটা কিন্তু অ্যালাইন রাইট পর্যায়ে থেকে যাবে। যদি অ্যালাইন লেফট দেন সেটা লেফট পর্যায়ে, আর যদি অ্যালাইন সেন্টার দেন তাহলে এই লেখাটা ডান থেকে বামের একদম মাঝ বরাবরই রয়ে যাবে। তো এটা ছিল এক্সেলের অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল এবং অ্যালাইন লেফট রাইট এবং টপ বটমের কাজ। তো বেশিরভাগ সময়ই আপনারা আপনাদের সেলে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল এই দুইটা দিয়ে রাখবেন, যাতে আপনাদের লেখাটা একদম টেক্সটের অর্থাৎ একদম সেলের মাঝ বরাবর হয়ে থাকে, ঠিক আছে। আশা করি এক্সেলের অ্যালাইন সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে ধারণা পেয়েছেন। তো যদি আপনাদের অ্যালাইনে এখনও সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন দেখা যাক পরবর্তী অপশনগুলো। এর আগে আপনাদেরকে আরও একটা ধারণা দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনারা যেমন কম্পিউটারে কোনো ভুল করলে সেটাকে আপনারা কম্পিউটারে কন্ট্রোল জেড চেপে ঠিক করেন, এখানেও কিন্তু কন্ট্রোল জেড নাই, তবে উপরের দিকে দেখতে পারবেন একটা ব্যাক অ্যারো আছে, সেই ব্যাক অ্যারোতে যদি ট্যাপ দেন তাহলে আপনারা আগের অবস্থানে ফিরে যেতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখা যাক পরবর্তী অপশনগুলো। পরবর্তী অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে মার্জিন সেন্টার। আর এই মার্জিন সেন্টারটা কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে অনেকগুলো সেল সিলেক্ট করতে হবে যতটুকুতে আপনারা মার্জ করতে চান, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে এক্সেলটা লিখেছি, এক্সেলের একটা হেডিং দেবো। হেডিং দেওয়ার জন্য আমি সর্বপ্রথম উপরে যে 4টা সেল ছিল সেই 4টা সেলকে সিলেক্ট করছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে যে মার্জিন সেন্টারটা ছিল সেই মার্জিন সেন্টারে যদি এখন আমি ট্যাপ দেই তাহলে দেখতে পারবেন মার্জিন সেন্টারের আসল কাজ। তো আমি এখান থেকে মার্জিন সেন্টারের উপর ট্যাপ দিয়েছি। ট্যাপ দেওয়ার পর আমার ওই ঘরটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে ঘরটা যদি হাইলাইট করে দেখাই, অর্থাৎ অল বর্ডার দিয়ে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন ঘরটা কিন্তু একটা অল বর্ডার, অর্থাৎ একটা সেলে কিন্তু রূপান্তর হয়ে গেছে। এখন এখানে চাইলে যদি ডাবল ট্যাপ দিয়ে কিছু লিখি তাহলে দেখতে পারবেন লেখাটা কিন্তু একটা সেলের ভিতরে রয়ে গেছে। এটা কিন্তু কোনো ধরনের বাইরের সেল কিন্তু সে ব্যবহার করবে না, তার যে আমরা মার্জিন সেন্টার করে দিয়েছি সে তার মার্জিন সেন্টারের ভিতরেই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই এক্সেল শিটের টাইটেল দিয়ে দিয়েছি এমপ্লয় ডিটেইলস। তো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওই লেখাটা কিন্তু একদম একটা সেলের ভিতরে রয়ে গেছে। এটাকে যদি এখন আমরা বড় করতে চাই তাহলে বড় করে সেটাকে একটা সেলের ভিতরেই রাখতে পারি, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই মার্জিন সেন্টার কি শুধুমাত্র রোর ভিতরেই হবে, কোনো কলামে হবে না? বা অনেকগুলো কলাম বা অনেকগুলো রো দিলাম তাতে কি হবে না? তাতেও হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে এটা সম্পর্কে ধারণা দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর হোম মেনুতে গিয়ে মার্জিন সেন্টারের উপর ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সেলেই রূপান্তর হয়ে গেছে। এখন এখানে যদি ডাবল ট্যাপ দিয়ে কিছু লিখতে চান সেটা কিন্তু একটা সেলের ভিতরেই থাকবে। তো এটা ছিল মার্জিন সেন্টারের কাজ। আশা করি মার্জিন সেন্টারের কাজটা বুঝতে পারছেন। তো এরপর দেখা যাক পরবর্তী কাজটি। পরবর্তী যে কাজটি রয়েছে সেটা হচ্ছে রাফ টেক্সট। রাফ টেক্সট দিয়ে কী হয় সেটাও আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এর আগে নর্মালি একটা সেলে কিভাবে টেক্সট লিখলে এবং এই টেক্সটটা কিভাবে থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল, ঠিক আছে। এটা লেখার পর আমি যদি এখানে ইন্টার বাটনে ট্যাপ দিই তাহলে দেখতে পাবেন পরবর্তী সেলটা কিন্তু সে জায়গাটা দখল করে নিয়েছে। এবং পরবর্তী সেলে যদি আমি কোনো একটা কিছু লিখে মনে করেন এখানে অনে লিখলাম, লেখার পর যদি আমরা ইন্টারে ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন যেই সেলে আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল লিখেছিলাম সেখানে কিন্তু শুধু ওয়েলকাম লেখাটাই শো করতেছে এবং পরের সেলে অন লেখাটা শো করতেছে। এবং এটা মূলত নর্মাল সাইজ। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রাফ টেক্সট। রাফ টেক্সট করার জন্য অবশ্যই আমাদের অন্য একটা সেলে সেটাই একই লেখাটা দিয়ে যদি আপনাদেরকে দেখে দেয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এর জন্য ওয়েলকাম লেখাটাকে কপি করে আমি পাশের একটা সেলে সেটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখতেই পারছেন এটা কিন্তু নর্মাল লেখার মতো রয়েছে। তো আমি এখানে পাশেই যেই ঘরটা সিলেক্ট করে রেখেছে সেই ঘরে আমি এখানে অনটাও লিখে দিচ্ছি। এখন বলতে পারেন যে শুধু অনই লিখতে হবে, না ভাই আপনার যেটা ভালো লাগে সেটাই লিখে দিবেন।
তো এখন দেখাবো রাফ টেক্সটের কাজ। প্রথমে যেই সেলে লেখা আছে সেই সেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে হোম মেনুতে চলে যাবেন। হোম মেনুতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাফ টেক্সট লেখা আছে। রাফ টেক্সটের উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন এই সম্পূর্ণ লেখাটা কিন্তু একটা সেলের ভিতরেই অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ছিল রাফ টেক্সটের কাজ। এখন যদি আপনারা বলেন যে এটাকে যদি আমি ম্যানুয়ালিভাবেই রোটাকে বা কলামটাকে হাইলাইট করে বা উপরের দিক থেকে রোটা বা কলামটাকে যদি টেনে বড় করে দিই তাহলে কী হবে? তো তাহলে আপনাদেরকে এখানে একটা জিনিস ফেস করতে হবে, সেটা হচ্ছে উপরে যত লেখাগুলো ছিল সব লেখাগুলো কিন্তু এখান থেকে সরে গেছে, অর্থাৎ আগের সেই সুন্দর অবস্থানে আর নেই। লেখার সৌন্দর্য ধরে রাখতে এবং লেখাটাকে জাস্টিফাই করতে রাফ টেক্সটটা ব্যবহার হয়ে থাকে। তো এটাই মূলত রাফ টেক্সটের কাজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দিতে চেষ্টা করব। এখন দেখা যাক পরবর্তী অপশনটি। পরবর্তী অপশনটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। তো এখান থেকে টেক্সট ডিরেকশনটা আসলে কি বোঝায়? টেক্সট ডিরেকশনটা মূলত বোঝায় আপনার টেক্সটটা কোন দিক থেকে কোন দিকে ডিরেক্ট হবে। আপনাদের স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটা সেলে ডাবল ট্যাপ দিয়ে সেখানে একটা কিছু লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনারা লেখা যখনই শুরু করবো তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে লেখাটা চলে যাচ্ছে, ঠিক আছে। এটাই মূলত টেক্সট ডিরেকশনের কাজ। এখানে যে টেক্সট ডিরেকশনটা দেওয়া আছে সেই টেক্সট ডিরেকশনটা সর্বপ্রথম আপনাদের এক্সেলে সিলেক্ট করা থাকবে। তো ম্যানুয়ালিভাবে যদি আপনারা করতে চান তাহলে কী করবেন? তাহলে টেক্সট ডিরেকশনে যাবেন। ডিরেকশনে যাওয়ার পর এখানে সিলেক্ট করা আছে কনটেক্সট, অর্থাৎ নিউমেরিক্যাল নাম্বার বা অ্যাপ্লিকেবল নাম্বার লিখুন, সেটা কিন্তু নর্মালিভাবেই টেক্সট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যেটা অপশনটা রয়েছে সেটা হচ্ছে লেফট টু রাইট, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে লেখাটা যাবে। তো আমি এখান থেকে লেফট টু রাইট লেখাটাতে সিলেক্ট করে দিলাম। এখন যেই সেলে লেফট টু রাইট টেক্সট ডিরেকশনটা সিলেক্ট হলো সেই সেলে ডাবল ট্যাপ দিয়ে যদি কিছু লিখি তাহলে দেখতে পারবেন নর্মাল লেখার মতো বাম দিক থেকে ডান দিকে লেখাটা চলে যাচ্ছে। তো এরপরে সেই একই সেলে যখন আমরা এরপরের টেক্সট ডিরেকশনটা সিলেক্ট করে দেব তখন লেখাটা কিন্তু একদম অন্যরকম হবে। তো আমি এখানে পরবর্তী টেক্সট ডিরেকশনটা সিলেক্ট করার জন্য হোম মেনুতে গিয়ে টেক্সট ডিরেকশনে গিয়ে রাইট টু লেফট, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে লেখাটা যাবে। তো আমি এখান থেকে রাইট টু লেফটের উপর ক্লিক করে আমি যদি সেই সেলেই আবার ডাবল ট্যাপ দিয়ে সেই সেলে ওয়েলকাম টেকলাইট বিডি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আপনারা বলতে পারেন যে ভাই কোনো ডিরেকশন তো চেঞ্জ হলো না। এর জন্য যদি আপনাদেরকে জুম করে বিষয়টা বুঝিয়ে দিই তাহলে দেখতেই পারবেন এই টেক্সট ডিরেকশনের কাজটা হয়ে গেছে। তো আমার যেহেতু লেখা শেষ হয়ে গেছে টেকলাইট বিডি, তাহলে এর কারসারটা অবশ্যই টেকলাইট বিডির একদম শীর্ষে থাকার কথা, কিন্তু এখানে কারসারটা রয়েছে ওয়েলকামের আগে, অর্থাৎ টেক্সট ডিরেকশনটা সে আগে থেকেই দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন টেকলাইট বিডির শেষে কিন্তু কোনো কারসারটা নেই, এটা ওয়েলকামের আগে চলে এসেছে। তো এটাই ছিল টেক্সট ডিরেকশনের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের 3টা ধাপ দেখব, ঠিক আছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।